ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় 10 নং সেকশন এ ব্লক উর্দুভাষীদের দুর্দশা নিরসনে লক্ষ্যে 1 হইতে 6 নং অব দ্য বিল্ডিং ক্যাম্প এবং 13 হার্টস ক্যাম্প আয়োজিত এক মত বিনিময় সভা আয়োজন করেন 31 জুলাই 2025 রাত 9 ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং পল্লবী থানা 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবিদ। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিহারীদের নেতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি SKYMR সভাপতি সাদাকা খান পাপ্পু এবং অনুষ্ঠানটির সঞ্চালনে ছিলেন SKYARM সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু। এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা দেখছি বাংলাদেশ মাহাজির ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি BMYDC প্রেসিডেন্ট SK মোহাম্মদ আজিম এবং উপস্থিত ছিলেন আসিফ ইকবাল মাদক এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি দেখাচ্ছি, থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টার MCBTV অনলাইন নিউজ পোর্টাল। যাকে তিনি সম্মানিত করেন তাকে নিয়ে যান অন্য এক উচ্চতায়, মানুষের হৃদয়ে গহীনে তার বসবাস করে দেয়। আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি কখনো বিএনপির সদস্য ছিলেন না, ওয়ার্ড কর্মী ছিলেন না, মহানগরী ছিলেন না, কিন্তু যখন আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, অন্য এক উচ্চতায় তার সম্মান দিয়েছেন, তিনি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরে সদস্য সচিব এবং আহ্বায়ক তিনি রয়েছেন আমিনুল হক। সত্যি তার এই অর্জন তার পারিবারিকভাবে তিনি অত্যন্ত ক্লিন ইমেজের অধিকারী, যার সততা, যার ভদ্রতা, যার জবাবদিহিতা। আমি একটি কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে আজ থেকে প্রায় 5 বছর আগে আমাদের এই অর্থ এলাকায় আমাদের প্রাণপ্রিয় ভাইকে আমরা একটি ফুটবল টুর্নামেন্টের অতিথি হিসেবে পেয়েছিলাম, যখন আওয়ামী লীগের রক্ত রাঙা চোখ কোনো নিরহ মানুষও বাদ যায়নি। যাই হোক, আজকের আমার এই এলাকার দুর্দশার বিষয়ে আমি সবার প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনুল হক ভাইয়ের কাছে। আমার দাবি রয়েছে তিনটি অন্তর্গত এবং 3টি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আমার সবার প্রথমে দাবি রয়েছে এটি যে বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছর পেরিয়ে গেলেও 3-3বার এমপি হয়েছে ইলিয়াসউদ্দিন মোল্লা, কিন্তু কখনো তিনি এই এলাকায় একবারও দেখতে আসেননি। আসছেন কোনদিন? আমাদের ভাগ্য যে উনি উর্দুভাষীদের পথে এবং উর্দুভাষীদের বিষয়ে তার মায়া ব্যথা অন্যরকম। আমার প্রথম দাবি হচ্ছে উর্দুভাষী এই ঢাকা 16 আসনে প্রায় 1 লক্ষ প্লাস ভোটার রয়েছে, কিন্তু এদের নেতৃত্ব দেওয়ার মতো খুবই কম সংখ্যক মানুষ হয়েছে। আমরা 71-এর পরে দেখেছি যে আমাদের বিভিন্নভাবে চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাদের উর্দুভাষীদের নিয়ন্ত্রণ করা হতো, কিন্তু অনেকগুলো চেয়ারম্যান মেম্বার ইতিমধ্যে মারা গিয়েছে এবং বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে। তাই আমি চাই উর্দুভাষীদের নিয়ন্ত্রণ করার জন্য আবার পুনরায় আপনারা আমাদের উর্দুভাষীদের চেয়ারম্যান এবং মেম্বার আপনারা সিলেকশন করে দিবেন। দ্বিতীয় দাবি রয়েছে আমাদের 3 নম্বর ওয়াদা বিল্ডিং এবং 2 নম্বর ওয়াদা বিল্ডিং এর মাঝখানে একটি মাঠ রয়েছে যেটি ময়লার স্তূপে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি উনি একজন জাত প্লেয়ার, জাত
স্পোর্টম্যান সেদিকে তিনি নজর দিবেন এবং সেই মাঠটি তিনি শিশুদের খেলার উপযোগী করে দিবেন। এবং বর্তমান চলমান 3 নম্বর এবং 2 নম্বর বিল্ডিং এ মাঝামাঝি একটি বিশাল আকারের মাঠ রয়েছে, যেটি আস্তে আস্তে ময়লা স্তূপে পরিণত হয়েছে। সেই মাঠটি খেলে আমি নিজে বড় হয়েছি এবং এখানে যারা আছেন তারাও খেলে বড় হয়েছে, কিন্তু অবহেলার কারণে সিটি কর্পোরেশন অর্ধেক কাজে ঠেলে গিয়েছে। সেটা আমার বিশ্বাস আমার ভাই সে মাঠটি উদ্ধার করে আমাদের উপহার দিবেন। এবং 3 নম্বর দাবি হচ্ছে যে রাস্তায় তিনি বসে আছেন, সে রাস্তাটি 8টি বাড়ি রয়েছে শেষ কোয়ার্টার, এটার মধ্যে 2টি বাড়িওয়ালা অবৈধভাবে 9 ফিট জায়গা দখল করে রাস্তার উপরে বাড়ি নির্মাণ করেছেন। তাতে আমাদের কোনো আপত্তি নেই, সেটা রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে সেটা দেখা যাবে, কিন্তু রাস্তার অর্ধেক কাজ প্রায় শেষের দিকে, কিন্তু তারা মামলা করে এই রাস্তাটি আটকে রেখেছে। আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় আমিনুল ভাই ওনাদের সাথে কথা বলে যে রাস্তার কাজ যেহেতু 80% হয়ে গেছে, 20% বাকি আছে, এই রাস্তাটি করতে যেন তারা বাধা না যায়। তারা আছে অবৈধভাবে এবং রাস্তার কাজও বন্ধ করে। আমার প্রাণের যে দাবি আমার প্রাণপ্রিয় ভাইয়ের কাছে, আশা করি এটা আপনি নোট করবেন। প্রিয় ভাই, আমাদের 16 আসনে অনেকগুলো ক্যাম্প রয়েছে এবং অনেকগুলো বস্তি রয়েছে। এগুলোর মধ্যে আমরা শিক্ষার অভাবে, প্রিয় ভাই আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যুব সমাজ আস্তে আস্তে মাদকের দিকে ঠেলে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করব যে আমাদের উর্দুভাষীর মধ্যে অনেকগুলো ছেলে, অনেকগুলো মেয়ে এবং বাবা মারা চাচ্ছে যে তারা তাদের ছেলেকে পুনরায় আবার ভালো রাস্তায় ফিরিয়ে আনেন। তার জন্য ব্যবস্থা কি, এটা আপনার দ্বারা সম্ভব। তার জন্য আপনি দয়া করে একটি রিহ্যাব সেন্টার তৈরি করে দেন। যারা এখনো ফিরে আসতে চায়, মাদক থেকে দূরে সরতে চায়, তাদের অর্থের অভাবে তারা রিহ্যাব সেন্টারে যেতে চায় না। আল্লাহর ওয়াস্তে আপনি একটা সরকারিভাবে একটা রিহ্যাব সেন্টার আমাদের পল্লবীতে বানাবেন এবং যাদের বাবা মা নিজের ছেলেকে জন্ম দিয়েছে, 16 বছর 17 বছর হয়েছে, তাদের কাছ থেকে 2 পয়সা উপার্জন পাবে, কিন্তু তারা আরো অর্থনৈতিকভাবে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। দয়া করে একটি রিহ্যাব সেন্টারের ব্যবস্থা করে দিবেন ঢাকা 16 আসনে। এই দাবির সাথে কি আপনারা একমত? এবং আমি 3টা দাবি ছিল আমার এলাকা ভিত্তিক, আমি রাষ্ট্রীয়ভাবে 3টি দাবি আপনার কাছে উত্থাপন করছি। এক, অনেকগুলো সংস্থা দেশের বাইরে, যেমন জাপান 1 লক্ষ লোক, 5 লক্ষ লোক দিবে বাংলাদেশ থেকে। দয়া করে আপনি উর্দুভাষীদের একটা কোটা নির্ধারিত করে দেন, যাতে উর্দুভাষীরাও তারা দেশের বাইরে যেতে পারে। এই বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আপনি একটু আমাদের সহযোগিতা করবেন। আমাদের ছেলেমেয়েরা যে কোনো কোটায় পাক, তারা যেন বিদেশে যেতে পারে। তারা যদি বিদেশে যেতে পারে তাহলে তাদের পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল হবে। 2, সরকারি চাকরি তারা যে কে হয়েছে তা আমি জানি না। আলহামদুলিল্লাহ আমার বাবাও পেশায় একজন শিক্ষক ছিলেন, আমার মাও পেশায় একজন শিক্ষক ছিলেন। তারা 2 জন এখন সরকারি ভাতা এখনো পাচ্ছেন, পেনশন পাচ্ছেন, কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা আর কোনো ভাই বোন আর সরকারি চাকরিতে যেতে পারিনি। আপনি বৈষম্য জিনিসটা সরকারের কাছে উত্থাপন করবেন এবং উর্দুভাষীদের যেন সরকারি চাকরির ব্যবস্থা করো, এই ব্যবস্থা করবেন। শেষ দাবি, ঠিক আছে সময় কম, আমি আর দাবি বললাম না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বিশেষ করে আমার প্রাণপ্রিয় ভাই আমিনুল হককে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য। আসিফ ইকবালের যে মূল বক্তব্যটা হচ্ছে, এই উর্দু ভাষী জনগোষ্ঠী সত্যিকারের বৈষম্যের শিকার যদি বাংলাদেশের কোন জাতি হয়ে থাকে, তাহলে এই উর্দু ভাষী বাংলাদেশের 53 বছর যাবত সকল মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে, যা বৈষম্য বিরোধীর 1 নম্বরে। আসিফ সেটা বলতে চেয়েছিল। আসিফ আবার 2-একটা কথা যেমন বলেছে শিক্ষার দিক থেকে মা, আমাদের যে প্রধান অতিথি তিনি একজন নন্দিত খেলোয়াড় এবং জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আসিফ যেটা বলেছে, আমাদের এই ওয়ার্ডা বিল্ডিং এর মাঝখানে বিরাট একটা জায়গা রয়েছে, খালি জায়গা, যেখানে ময়লার স্তূপ আছে। সিটি কর্পোরেশনকে বলে যদি একটা 5 ফিট করে 4 ফিট করে চতুর্দিক থেকে দেয়াল করে যদি মাঠ করে দেওয়া হয়, আমার মনে হয় যে বকুল ফজর মাঠের মতো সেই মাঠটা হবে ইনশাআল্লাহ। উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট USPYRM এর সম্মানিত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ সাদাকাত খান ফাক্কু ভাইকে তার মূল্যবান বক্তব্য এবং পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত ঢাকা মহানগর বিএনপি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক ভাই, উপস্থিত বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্দা বিল্ডিং এবং হাবিন হাটস ক্যাম্পে আমার ভাই মুরব্বিয়ান মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত 30 বছর পূর্বে এই ক্যাম্পে যদি একটা পেন্ডাল এরকম পেন্ডাল করা হতো বিয়া অনুষ্ঠানের জন্য, তাহলে এখান থেকে চাঁদা নেওয়া হতো। যদি কোন লোক নিজের ঘর নির্মাণ করতো তাহলে চাঁদা নেওয়া হতো। যদি কোন লোক নিজের ঘর বিক্রি করতো তাহলে তাদের কাছে বিক্রি করা হতো। কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে আমরা এগুলা শেষ করেছি। এটা সত্য না মিথ্যা? এখন যে সমস্যা আমার ভাই আজিম বলেছে, এটা অনেক সাহস করে বলেছে, এটা সত্য যে এই এলাকায় আমাদের পল্লবীর ভিতরে যা কয়টা ক্যাম্প রয়েছে, সমস্ত ক্যাম্প থেকে এই এলাকায় মাদক ব্যবসায় সম্রাটরা বসবাস করে এবং তাদের ভয়ে কোনো লোক কোনো কথা বলতে পারে না। তাদের হাতে এই 1 থেকে 6 নম্বর বিল্ডিং পর্যন্ত এবং এই ছাতিন হাটস পর্যন্ত জিম্মি রয়েছে উর্দুভাষী ক্যাম্পবাসীরা, কারণ তাদের পিছনে গডফাদাররা রয়েছে তাদের হেল্প করার জন্য। আমরা যখন তাদেরকে এইখান থেকে প্রতিহত করতে যাই, পল্লবী থানা তাদেরকে অ্যারেস্ট করার পরে তাদের হাতে মাদক পাওয়ার কারণে তাকে জেলে পাঠায়। কিন্তু তার প্রতিশোধ নিতে গিয়ে তারা একের পর এক হত্যা মামলা সহ নারী নির্যাতন সহ বিভিন্ন মামলা যারা আমাদেরকে তারা আসামি করে। কিন্তু শেষ 5 তারিখের দিন 5ই আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে এই মাদক ব্যবসায়ীরা আমাদের রুবেল বলে একটি ছেলেকে গুলি করে হত্যা করে এবং ডলারকে তারা গুলি করে ঝাঁঝরা করে দেয়। কিন্তু আল্লাহর রহমতে সে এখন বেঁচে আছে। কিন্তু সে মামলায় অ্যারেস্ট হওয়ার পর আমরা দুঃখিত যে এই মামলার পর অ্যারেস্ট হওয়ার পরও অতি 3 মাসের ভিতরে সে জামিন পেয়ে আজকে এলাকা আবার সে মাদক ব্যবসা করে যাচ্ছে। এটা খুবই দুঃখের ব্যাপার। কিন্তু যারা নিরীহ লোক, যাদের বিরুদ্ধে এই জুলাই আগস্টের মামলা দেওয়া হয়েছিল, মিথ্যাভাবে তাদের নাম জুড়িয়ে দেওয়া হয়েছিল, আজকে প্রায় 10 মাস হয়ে গেছে, তারা এখনো জেলে বসবাস করছে। এটা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি আশা করব আমিনুল ভাইয়ের কাছে যে বিষয় তিনি দেখেছেন যারা নিরীহ ছিল তাদের বিষয় তিনি খোঁজ খবর নিয়ে এই বিষয়ে তিনি কাজ করছেন এবং আরো যা কয়টা মামলা রয়েছে এই বিষয়ে তিনি কাজ করবেন, এই আশা আমি রাখি। আপনারা জানেন যে আমিনুল ভাই বিভিন্ন জায়গায় এই মত বিনিময় সভায় উর্দুভাষীদের সঙ্গে আলোচনা করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু আজ পর্যন্ত কোন এমপি অথবা মন্ত্রী আমাদের এই ক্যাম্পে এসে পুনর্বাসনের কোন ঘোষণা দেয়নি। উনি আমাদেরকে এই 10, 11, 12তে যে ক্যাম্প রয়েছে
প্রতিটি ক্যাম্পে মেজারমেন্ট নিয়ে এবং লোক সংখ্যা নিয়ে উনি অতি শীঘ্রই কাজ শুরু করবেন, সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবং এই দায়িত্ব আমরা আপনাদেরকে নিয়ে অতি শীঘ্রই পুনর্বাসনের কাজ আমরা শুরু করব। এবং আমি আশা করি যদি আমাদের ভোটে আমরা ওনাকে বিপুলভাবে ভোট দিয়ে যদি নির্বাচিত করি, তিনি মন্ত্রী হবেন এবং মন্ত্রী হওয়ার পর উনি স্থায়ী পুনর্বাসনের জন্য সর্বপ্রথমে চেষ্টা করবেন, এই আশ্বাস আমাকে দিয়েছেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে ওয়াক্তা বিল্ডিং ক্যাম্প এবং 13 হার্টস ক্যাম্পের উদ্যোগে আজকের এই মতবিনিময় সভায় আপনাদের সামনে প্রধান অতিথি হিসেবে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ঢাকা 16, পল্লবী এবং রূপনগর এই আসন থেকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক, দানের শীষের কাণ্ডারী, বিএনপির অভিভাবক এবং বিএনপির প্রতিনিধি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জননেতা জনাব আমিনুল হক। জননেতা জনাব আমিনুল হক এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 হইতে 6 ওয়াক্তা বিল্ডিং ক্যাম্প এবং 13 হার্টস ক্যাম্পের আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আপনাদের সকলের প্রিয় সাদাকাত খান ফাক্কু, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রেজাউল হোসেন রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মাহবুব মন্টু, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব সাজ্জাদ হোসেন মোল্লা, আমাদের মাঝে উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির, আমাদের মাঝে মিঠু ভাই রয়েছেন। নাম বললে সবাই আমার দিকে তাকায় থাকে যদি নামটা বলি। যাই হোক, আমি একটু মজা করলাম। আমাদের মাঝে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আমি সবার নাম বলবো না। এবং আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন। আমি শুরুতে যে বিষয়টি বলতে চাই, মাদকের বিষয় নিয়ে আজিম ভাই খুব জোরালো বক্তব্য দিয়েছেন। আমি এটি খুব পছন্দ হয়েছে আমার, যে উনি সত্যি কথাটা বলেছেন সবার সামনে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাকে একটু সময় দেন, আমি আমার ইতিমধ্যে আমার যে কর্ম পরিকল্পনা, আমার যে কার্যক্রম, আমার যে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে যে চিন্তা, যে ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি ইতিমধ্যে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি। এবং এই যে মাদকের যারা গডফাদার রয়েছেন, আমি চিনি না কোন গডফাদার রয়েছে, কোন গডফাদার কে আরো কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যে বলেছেন আপনারা অনেকেই যে মাদক ব্যবসায়ীরা, যে এসির নামটা আমাকে বলতে পারলে ভালোই তো, সে কোথায় আছে আমি সারা বাংলাদেশে সেখান থেকে তারা খুঁজে বের করতাম যে এসিটা কে, যে নিজে মাদকের ব্যবসায়ীকে উৎসাহিত করেছে। আমরা এই ধরনের কোন পুলিশ কর্মকর্তাকে কোনোভাবে আর কোন সুযোগ দিব না। কোন অন্যায় ভাবে কোন মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয়ে যারা ওই স্বৈরাচারের আজ্ঞাবহ প্রশাসনের বাহিনী ছিল, তারা এই ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। কিন্তু বর্তমানে আমি আশ্বস্ত করতে চাই, প্রশাসন বলেন, আমাদের বিএনপি বলেন, সাধারণ মানুষ বলেন,
আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে কোথাও যাতে কোনো মাদককারীকে বা মাদক ব্যবসায়ীকে, মাদক সেবনকারীকে আমরা যাতে প্রশ্রয় না দেই। এবং অনেকে বলেছেন যে 3 মাস পরে বের হয়ে যায়। আমি আপনাদেরকে একদম ওয়াদা করে যাচ্ছি, আপনারা যদি কোনো এরকম মাদক ব্যবসায়ী যদি অ্যারেস্ট হয়, সে নামটা আমার কাছে দিয়ে রাখবেন, 5 বছরের ভিতরে বের হতে পারবেন। আমাকে শুধু নামটা দিয়ে রাখবেন যে সেই মাদক সম্রাট বা মাদকের গডফাদার বলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, 5 বছরের ভিতরে বের হতে পারবে না। এই নামটা আপনাদেরকে দিতে হবে। আমি আজিম ভাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য এই যে আমার সামনে যারা বসে আছে, এই যে সাইডে যারা দাঁড়িয়ে আছেন, আমার মা খালারা রয়েছেন, আমার এখানে ভাইরা রয়েছে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের সহযোগিতা ছাড়া আমি করতে পারবো না। কারণ এই মাদক ব্যবসায়ী আপনাদের ভিতরেই বসবাস করে, যারা মাদক সেবন করে তারাও আপনাদের ভিতরেই বসবাস করে। আমরা যদি ওই মাদক কি উপড়ে ফেলতে চাই, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে ওই মাদক ব্যবসায়ী কারা। আপনারা যদি সরাসরি বলতে না পারেন, আপনারা গোপনে আমার কাছে নাম দিবেন, আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমার পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়া লাগে সেই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচন পর্যন্ত চেষ্টা করব এই সময়ের ভিতরেই যতটুকু সম্ভব সমাধান করা যায়। আর নির্বাচনের পরে আমরা আমাদের এই উর্দুভাষী এলাকার সকল সমস্যা সহ আমরা এই এলাকাকে পরিপূর্ণভাবে মাদক মুক্ত করব ইনশাআল্লাহ। এবং আমাদের আসিফ ইকবাল যিনি প্রথমে বলেছেন মাঠের ব্যবস্থা করা, যেটি ময়লার একটি স্তূপে। আমি এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের আবির ভাই রয়েছেন, আমাদের আনিস ভাই, আমাদের সাজ্জাদ ভাই। ইতিমধ্যে আমরা এই ময়লা বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা সিটি কর্পোরেশনের যে ব্যবস্থাপনা, যে চিফ রয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা, কমোডর বাশার সাহেব, তাকে অনুরোধ করেছেন। তিনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এবং আমি আশা করি যে আপনারা আগামী 2 দিনের ভিতরেই একটি অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের যে মাঠটি রয়েছে, বললেন এখানে মাঠের কথা বলা হয়েছে, হ্যাঁ, ওয়ার্তা বিল্ডিং এর মাঝখানে যেখানে যে 2-3 যেখানে রয়েছে, সেই মাঠটি যাতে দ্রুত পরিষ্কার করে আমাদের সন্তানদের জন্য, আমাদের যুব সমাজ, তরুণ সমাজের জন্য খেলার ব্যবস্থা যাতে করে দেওয়া হয়। এবং পিছনে আমাদের যে একজন আপা বলছিলেন যে পিছনে যে আনসার ক্যাম্পে যেখানে ময়লা পড়ে আছে, সেই জায়গাটিও আপনারা আইডেন্টিফাই করে সেইখানের পক্ষ থেকে একটি অ্যাপ্লিকেশন করবেন, যাতে আগামী 7 দিনের ভিতরে এই যে 2টি মাঠের যে ময়লা রয়েছে সেটি যাতে পরিষ্কার হয়ে যায়। এবং আমি এখনই আমার বক্তব্যের পরে আমি গাড়িতে উঠে কথা বলবো আমাদের বাশার সাহেবের সাথে, যে আমাদের এই 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ডা এবং 13 হার্স ক্যাম্প থেকে 2টি অ্যাপ্লিকেশন যাবে। একটি মাঠ এবং না 2টি মাঠ, একটা মাঠ এবং এটা তো মাঠ, তাই না? হ্যাঁ, এখানেও মাঠটি যাতে দ্রুত পরিষ্কার করে এবং এখানকার যে জলবদ্ধতা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে, সেই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায়। কারণ যে ড্রেনেজ, এই যে ড্রেনেজ এবং জলাবদ্ধতা রয়েছে, এই সমস্যাটা কিন্তু আমরাই তৈরি করি। কারণ আমরাই কিন্তু ময়লাগুলি বিভিন্ন জায়গায় ফেলি, সেটি আটকে গিয়ে আর পানি চলাচল করতে পারে না। তখন পানি উঠছে, বৃষ্টি হলেই আমাদের ঘর বাড়ির ভিতরে ঢুকে যায়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা নিজেরা যদি সতর্ক হই, তাহলে আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি, তাহলে আর কাউকে দরকার হয় না। বাট আমরা অতটুকু সতর্ক না, আমরা চেষ্টা করি না। আমরা চেষ্টা করা উচিত, কারণ আপনারা বা আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে কিন্তু একটি সুন্দর সমাজ রেখে যেতে হবে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যাতে ভালো থাকে। এবং এখানে
ময়লা, এটা তো বলা হইল 10-এর রাস্তার ওয়ার্তা বিল্ডিং এর পশ্চিম পাশে রাস্তার উপরে দুটি বাড়ি, এইটার কথা বলা হয়েছে। এইটার বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা আমি হাউজিং এর যেটা চিঠি বা কি রয়েছে এটাকে যদি আমাকে বিস্তারিত বলা হয় কি করণীয় আছে সেটা আমি ব্যবস্থা নিব এবং দ্রুত সময়ের ভিতর ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হবে। এবং আমাদের আসিফ বলেছে যে মাদকের সমস্যা রয়েছে, ইতিমধ্যে আমি এটা বলেছি বিষয়টি নিয়ে। রিহাব সেন্টার ডেফিনেটলি আমরা এই পর্যায়ে হয়তো আমার পক্ষে করা সম্ভব না। আগামী যে ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারির ভিতরে যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনাদের ভোটে যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়